সুরবালার সঙ্গে একসাথে পাঠশালায় গেছি, বউ বউ খেলেছি। তাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুজনকে একসাথে নিয়ে আপনা আপনি বলা বলি করতেন। আহা, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটার অর্থ একরকম আমি বুঝতে পারতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে তখনই বদ্ধমূল হয়ে গিয়েছিল। সেই অধিকার মদে মত্ত হয়ে তার ওপর আমি যে শাসন এবং উপদ্রব করতাম না তা নয়, সেও সহিষ্ণুভাবে আমার সকল প্রকার ফরমাস খাটত এবং শাস্তিও ভোগ করত। পাড়ায় তার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চোখে সেই সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। আমি কেবল জানতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করবার জন্য পিতার গৃহে জন্মগ্রহণ করেছে, আর সেই জন্যই আমার বিশেষ রূপ অবহেলার পাত্রী ছিল সে। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তার ইচ্ছা ছিল আমার হাত পাকলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে কোথাও একটা গোমস্তাগিরিতে তিনি প্রবৃত্ত করবেন, কিন্তু আমি মনে মনে তাতে নারাজ ছিলাম। এই আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালিয়ে লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছে, আমার জীবনের লক্ষ্য সেই রকম অত্যুচ্চ ছিল। কালেক্টরের নাজির না হতে পারি, জজ আদালতের হেড ক্লার্ক তো হবই, এটা আমি মনে মনে স্থির করে ফেলেছিলাম। আমি সবসময় দেখতাম আমার বাবা উক্ত আদালতজীবীকে অত্যন্ত সম্মান করতেন। নানা উপলক্ষে বাড়ি থেকে মাছ, তরকারি, টাকা সব নিয়ে তাদের পূজার্চনা করতে হতো, সেটাও আমি শিশুকাল থেকেই দেখে আসছি। এই জন্যই আদালতের ছোট কর্মচারী, এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়েছিলাম। এরা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, ৩৩ কোটি ছোট ছোট নতুন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা এদের প্রতি লোকের আন্তরিক নির্ভর অনেক বেশি। সুতরাং পূর্বে গণেশের যা কিছু পাওনা ছিল, আজকাল এরাই সমস্ত কিছু পেয়ে থাকেন। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হয়ে একসময় বিশেষ সুবিধা করে কলকাতায় পালিয়ে গেলাম। কলকাতায় গিয়ে প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম, তারপর বাবার কাছ থেকেও কিছু কিছু পড়াশোনার খরচ পেতে লাগলাম, তাই লেখাপড়া যথানিয়মেই চলতে লাগলো। এর ওপর আবার আমি সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক, এ সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু কি করে যে উক্ত দুঃসাধ্য কাজ করা যেতে পারে সেটা আমি জানতাম না, এবং কেউ দৃষ্টান্ত দেখাতও না। কিন্তু তা বলে উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়া গেয়ে ছেলে, কলকাতার এঁচড়ে পাকা ছেলের মতো সমস্ত জিনিসকেই পরিহাস করতে শিখিনি, সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সবার মাথারা বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদার খাতা নিয়ে না খেয়ে দুপুর রোদে টোটো করে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াতাম। রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করতাম, সভাস্থলে গিয়ে বেঞ্চি চৌকি সাজাতাম। দলপতির নামে কেউ একটা কথা বললে কোমর বেঁধে মারামারি করতে উদ্যত হতাম। শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখে আমাদেরকে বাঙাল বলতো, যদিও আমি বাঙাল ছিলাম না। নাজি সেরেস্তাদার হতে কলকাতায় এসছিলাম, কিন্তু এখন মাটিসানি গার্বেলডি হবার আয়োজন করতে লাগলাম। এমন সময় আমার পিতা এবং সুরবালার পিতা একমত হয়ে সুরবালার সাথে আমার বিয়ের জন্য উদ্যোগী হলেন। আমার ১৫ বছর বয়সের সময় আমি কলকাতায় পালিয়ে আসি। তখন সুরবালার বয়স ওই ৮, এখন আমি ১৮। আমার বাবার মতে আমার বিয়ের বয়স ক্রমে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আজীবন বিয়ে না করে স্বদেশের জন্য মরব। বাবাকে বললাম, পড়াশোনা সম্পূর্ণ না করে আমি বিয়ে কিছুতেই করব না। ২-৪ মাসের মধ্যে খবর পেলাম উকিল রামলোচন বাবুর সাথে সুরবালার বিয়ে হয়ে গেছে। পতিত ভারতে চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম, তাই এই সংবাদ অত্যন্ত তুচ্ছ মনে হল। এন্ট্রান্স পাশ করেছি, ফার্স্ট আর্টস দেব, এমন সময় বাবা চলে গেলেন। সংসারে কেবল আমি একা নই, মা এবং 2 বোন আছেন, সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে করতে হলো। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটা ছোট্ট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারি পদ পেলাম। মনে করলাম
আমার উপযুক্ত কাজ পেয়েছি। উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি করে সেনাপতি করে তুলব। কাজ আরম্ভ করে দিলাম। দেখলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তাড়া বড্ড বেশি। ছাত্রদেরকে গ্রামার অ্যালজেব্রা বহির্ভূত কোনো কথা বললে স্বয়ং হেডমাস্টার মশাই রাগ করেন। মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হয়ে এলো। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসে নানারূপ কল্পনা করে, অবশেষে কাজের জায়গায় নেমে ঘাড়ে লাঙল বয়ে পেছন থেকে লেজমলা খেয়ে নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি কাটার কাজ করে সন্ধেবেলায় এক পেট জাবনা খেতে পারলেই সন্তুষ্ট থাকে। লম্ফঝম্পে আর তাদের উৎসাহ থাকে না। হ্যাঁ, নিজেকে বলদভিন্ন আর অন্য কিছু ভাবতে পারছিলাম না। স্কুল ঘরে আগুন লাগার আশঙ্কায় একজন করে মাস্টার স্কুল ঘরেতেই থাকতে পারত। আমি একা মানুষ, তাই আমার ওপরেই সেই ভার পড়েছিল। স্কুলের বড় আটচালা সংলগ্ন একটা চালায় আমি থাকতাম। স্কুল ঘরটি লোকালয় থেকে কিছুটা দূরে একটা বড় পুকুরের ধারে। চারদিকে সুপারি, নারকেল আর মাদারের গাছ, এবং স্কুল ঘরের প্রায় গায়ে দুটো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হয়ে ছায়াদান করছে। একটা কথা এতদিন উল্লেখ করিনি, এবং এতদিন উল্লেখযোগ্য বলে মনে হয়নি। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের সামান্য দূরে, এবং তার সঙ্গে তার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল, সেটা আমার জানাই ছিল। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হলো। সুরবালার সাথে বাল্যকালে আমার যে জানাশোনা ছিল সেটা রামলোচন বাবু জানতেন কিনা সেটা জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে জড়িত ছিল সে কথাও ভালো করে মনে উদয় হলো না। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় গিয়ে তার সাথে আলাপ করছি। মনে নেই কি বিষয়ে আলোচনা হচ্ছিল, বোধ করি বর্তমান ভারতের দুরবস্থা সম্বন্ধেই। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত বা ম্রিয়মাণ ছিলেন তা নয়, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এ সম্বন্ধে ঘণ্টা দেড়েক অনর্গল শখের দুঃখ করাই যেতে পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটা চুড়ির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনতে পেলাম। বেশ বুঝতে পারলাম জানলার ফাঁক দিয়ে কোনো কৌতূহলপূর্ণ চোখ আমাকে নিরীক্ষণ করছে। সঙ্গে সঙ্গে ওই দুখানি চোখ আমার মনে পড়ে গেল। বিশ্বাস, সরলতা ও শৈশবপ্রীতিতে ঢল ঢল দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘনকৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি। সহসা হৃৎপিণ্ডকে কে যেন কঠিন মুঠি দিয়ে চেপে ধরল। বেদনায় ভেতরটা টন টন করতে লাগলো। বাসায় ফিরে এলাম, কিন্তু সেই ব্যথা লেগে রইল। লিখি, পড়ি, যা করি, কিছুতেই মনের ভার দূর হয় না। মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো মনে হয়। সন্ধেবেলায় একটু স্থির হয়ে ভাবতে লাগলাম, এমনটা হলো কেন? মনের মধ্যে থেকে উত্তর এলো, তোমার সেই সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বললাম, আমি তাকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, সে কি চিরকাল আমার জন্য বসে থাকবে? মনের ভেতরে খেয়ে বলল, তখন যাকে ইচ্ছা করলে পেতে পারতে, এখন মাথা খুঁড়ে মরলেও একবার চোখে দেখবার অধিকারটুকুও পাবে না। সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তার চুরির শব্দ শুনতে পাও, তার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখানে বরাবর একটা দেওয়াল থাকবে। আমি বললাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনলাম, সুরবালা আজ তোমার কেউ নয়, কিন্তু সুরবালা তোমার কি না হতে পারত। সে কথা ঠিক, সুরবালা আমার কি না হতে পারত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হতে পারত।
সে আজ এত দূর, এত পর। আজ তাকে দেখা নিষেধ, তার সঙ্গে কথা কওয়া দোষের, তার বিষয়ে চিন্তা করাও পাপ। আর একটা রামলোচন কোথাও কিছু নেই, হঠাৎ এসে উপস্থিত হয়ে কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়ে সুরবালাকে পৃথিবীর আর সবার কাছ থেকে এক মুহূর্তে ছোঁ মেরে নিয়ে গেল। আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করতে বসিনি, সমাজ ভাঙতে আসিনি, বন্ধন ছিঁড়তে চাই না। আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয় তার কি সবই বিবেচনা সঙ্গত? রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করছিল, সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করে আমার, এই কথা কিছুতেই আমি মন থেকে তাড়াতে পারছিলাম না। এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায়, সেটা আমি স্বীকার করি, কিন্তু অস্বাভাবিক তো নয়। এখন থেকে আর কোনো কাজে মনোসংযোগ করতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করতে থাকত, তখন বাইরে সমস্ত ঝাঁঝা করত। ঈষৎ উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্পমঞ্জরির সুগন্ধ বহন করে আনত। তখন ইচ্ছা করত, কি ইচ্ছা করত জানি না, এটা বলতে পারি, ভারতবর্ষের এই সমস্ত ভাবি ভবিষ্যতের ব্যাকরণের ভ্রম সংশোধন করে জীবনযাপন করতে ইচ্ছা করত না, একদম ইচ্ছা করত না। স্কুলে ছুটি হয়ে গেলে আমার এই বড় ঘরে একলা থাকতেও মন টিকত না, অথচ কোনো ভদ্রলোক দেখা করতে আসলে অসহ্য বোধ হতো। সন্ধেবেলায় পুকুরের ধারে সুপারি নারকেলের অর্থহীন মর্মধ্বনি শুনতে শুনতে ভাবতাম, মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল। ঠিক সময়ে ঠিক কাজ করতে কারো মনে পড়ে না, তারপরে বেঠিক সময়ে বেঠিক বাসনা নিয়ে অস্থির হয়ে মরতে হয়। তোমার মতো লোক সুরবালা স্বামী হয়ে বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকতে পারতে, আর তুমি কি না হতে গেলে গাড়ি বাল্টি, শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল, তার বিশেষ করে সুরবালা স্বামী হবার কোনো জরুরি আবশ্যক ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার পক্ষে সুরবালাও যেমন, ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভেবে চিনতে বিয়ে করে সরকারি উকিল হয়ে দিব্যি 5 টাকা রোজগার করছে। যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে, আর যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গয়না করতে দেয়। বেশ মোটা সোটা চাপকান পড়া, কোনো অসন্তোষ নেই। পুকুরের ধারে বসে আকাশের তারার দিকে চেয়ে কোনোদিন হা হুতাশ করে সন্ধে যাপন তাকে করতে হয় না। রামলোচন একটা বড় মামলায় কিছুদিনের জন্য অন্যত্র গিয়েছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেই রকম একাই ছিল। মনে আছে সেদিন ছিল সোমবার, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বেলা 10টা থেকে টিপটিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করল। আকাশের ভাবগতিক দেখে হেডমাস্টার সকাল সকাল স্কুলে ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন কি একটা মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করে বেড়াতে লাগলো। তারপর পরদিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হলো। যত রাত্রি হতে লাগলো, বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়তে লাগলো। প্রথমে পূর্ব দিক থেকে বাতাস বইছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিক থেকে বইতে লাগলো। এ রাত্রে ঘুমোবার চেষ্টা করা বৃথা। মনে পড়ল, এই দুর্যোগে সুরবালা ঘরে একা আছে। আমাদের স্কুল ঘর তার ঘরের অপেক্ষা অনেক মজবুত। কতবার মনে করলাম তাকে স্কুল ঘরে ডেকে নিয়ে আসি, আমি পুকুরের পাড়ে রাত যাপন করে নেব, কিন্তু কিছুতেই মন স্থির করে উঠতে পারলাম না। রাত যখন 1টা-1:30 হবে, তখন বানের ডাক শোনা গেল। সমুদ্র ছুটে আসছে। ঘর ছেড়ে বের হলাম, সুরবালার বাড়ির দিকে চললাম। পথে আমাদের পুষ্করিণীর পাড়। সে পর্যন্ত যেতে না যেতেই আমার হাঁটু জল হলো। পাড়ের ওপর যখন উঠে এলাম, তখন দ্বিতীয় আরেকটা তরঙ্গ এসে উপস্থিত হলো। আমাদের পুকুর পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত লম্বা হবে। পাড়ের ওপরে যখন আমিও উঠলাম, তখন বিপরীত দিক থেকে আরেকটি মানুষও উঠল। মানুষটি যে কে
তা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝতে পারল, এবং সেও আমাকে জানতে পারল, তাতে আমার কোনো সন্দেহ নেই। আর সমস্ত জলমগ্ন হয়ে গেছে। কেবল হাত 5-6 দ্বীপের উপর আমরা দুটো প্রাণী এসে দাঁড়ালাম। তখন প্রলয়কাল। তখন আকাশে তারার আলো ছিল না, এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছে। তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না। কেউ কারোর সাথে একটা কুশল বিনিময়ও করল না। কেবল দুজন অন্ধকারের দিকে চেয়ে রইলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যু স্রোত গর্জন করে ছুটে চলল। আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই। কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর, কোন এক পুরাতন রহস্যান্ধকার হতে ভেসে এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পাশে এসে দাঁড়িয়েছিল। আর আজ কতদিন পর সেই আলোকময় লোকময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয়ান্ধকারের মধ্যে সুরবালা একা আমার পাশে এসে দাঁড়িয়েছে। জন্মস্রোতে সেই কুঁড়িটি আমার কাছে এসেছিল, মৃত্যুস্রোতে সে বিকশিত ফুলটি আবার আমার কাছেই চলে এসছে। এখন কেবল আর একটা ঢেউ, আর একটা ঢেউ এলেই পৃথিবীর এই প্রান্ত থেকে, বিচ্ছেদের এই বৃন্ত থেকে খসে পড়ব আমরা। আমরা দুজনে এক হয়ে যেতে পারবো না। সেই ঢেউ না আসুক। স্বামী পুত্র গৃহধনজন নিয়ে সুরবালা চিরদিন সুখে থাকুক। আর আমি এক রাত্রেই মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছি। রাত প্রায় শেষ হয়ে এলো। ঝড় থেমে গেল, জল নেমে গেল। সুরবালা কোনো কথা না বলে বাড়ি চলে গেল। আমিও কোনো কথা না বলে নিজের বাড়ি চলে এলাম। ভাবলাম, আমি নাজিরও হইনি, সেরেস্তাদারও হইনি, গারিবাল্ডিও হইনি। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য এক অনন্ত রাত্রির উদয় হয়েছিল। আমার পরমায়ু সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের চরম সার্থকতা। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। সময় থাকতে ভালোবাসাকেও ছিনিয়ে নিতে হয়, না হলে ভালোবাসাও থাকে না। তাই তো লালনও বলেছে, সময় গেলে সাধন হবে না। শুনছিলেন আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি। আজ গল্প পাঠে সুমন এবং সুরবালার মায়ের চরিত্রে নেহা। আজ গল্প পরিচালনায় সুমন। গল্পের সাউন্ড মাস্টার মিক্সিং বিজিএমে আমি রেজ। গল্পের পোস্টার ডিজাইনিংয়ে আমি রেজ। টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। শেষ হলো আজকের পরিবেশনা। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা আপনারা জানাতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেল আইডিতে অথবা কমেন্ট বক্সে। আমরা সবসময় আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় থাকব। আজকের মতন এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে।